প্রথম কথা, বৈঠকে আমরা কেউই যাইনি, আমাদের ডাকা হয়নি। মিরর কপি, মিরর ইমেজ যেটা, সেটা প্রকাশ পাক, তাহলে হয়তো অনেকটাই ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, সে কথা বলতেই পারে যে দেখুন, আমরা কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের চাকরিটা ফেরত পাওয়া। আমরা খুব সাধারণ একটা কৃষিজীবী পরিবার থেকে উঠে এসেছি, যোগ্য। ঠিক আমরাও যদি যোগ্য হই তাহলে তো দুই দিক থেকেই তো যাওয়ার কথা। সেখানে কে নির্বাচন করলো 13 জনের সেই কমিটি, সেটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি তো মনে করি কেউই বিভাজিত নই আমরা, অন্তত আমরা যোগ্য। বিভাজন যদি হয় তাহলে সেটা দুটো হতে পারে, এক যোগ্য বিভাজন আর একটা পাশাপাশি অপরপক্ষে অযোগ্য। বিষয়টা কিভাবে আমাদের নিয়োগকর্তা দেখবেন সেটা তো তাদের বিষয়। তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আদালত অবমাননা তো আমরা কেউ করতে পারি না। প্রকাশ করতে হবে এমনটাই দাবি নিয়ে একদম এসএসসি ভবনের বাইরে কিন্তু এই অনশন শুরু হয়েছিল। আজকে অনশনের 3তম দিন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনশনকারী প্রতাপ কুমার সাহা। দাদা, আজকে অনশনের 3তম দিনে আপনাদের এখনো পর্যন্ত অনশন আপনারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মূলত বৈঠক হয়েছে চাকরিহারার একাংশের এবং সেখান থেকে শিক্ষামন্ত্রী বলছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে তিনি এই যে মিরর ইমেজ প্রকাশের যে দাবি আপনারা তুলে ধরেছেন সেই প্রকাশ করা হবে, আইনি পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হবে সেগুলি ভেবে দেখবেন। তারপরেও আপনারা এখানে কেন অনশন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে? আসলে যেটা বললেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং এই সিদ্ধান্ত হয়েছে। প্রথম কথা, বৈঠকে আমরা কেউই যাইনি, আমাদের ডাকা হয়নি। হ্যাঁ, একাংশ অবশ্যই গিয়েছিল এবং বৈঠকে কি কথাবার্তা হয়েছে তার কোনো লাইভ টেলিকাস্ট হয়নি যে আমরা ডিরেক্ট কোনো কিছু জানতে পারছি। যা পাচ্ছি তাদের মুখনিসৃত বাণী এবং সংবাদ মাধ্যমে কয়েকটি খবর, এবং তা থেকে সব কিছু বুঝতে পারছি না তো। কারণ গত 22শে এপ্রিল 2024-এ আমাদের হাইকোর্টে যে রায়দান হয়েছিল তারপরেই তো মিরর ইমেজটা দিয়ে দেওয়ার কথা, যেটা হাইকোর্টের 272 নম্বর পাতায় 363 প্যারাগ্রাফে 3 নম্বর ল্যাটিনে বলা আছে 15 দিনের মধ্যে সিবিআই উদ্ধারকৃত 3টে যে হার্ড ডিস্ক তার মধ্যে সমস্ত ওএমআর পাবলিশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে, যেটা আজ পর্যন্ত হয়নি। আর সেদিন বৈঠকে কি হয়েছে সে বিষয়টা আমাদের সত্যি জানা নেই। কিন্তু সেখানে তো আপনাদের মতনই তো চাকরিহারারা মানে প্রায় 26,000 চাকরিহারাদের মধ্যেই তো একাংশ গেছিলেন বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। আপনাদের যে দাবি তাদেরও তো ঠিক একই দাবি। হ্যাঁ, অবশ্যই যদি তারা যোগ্য হয়, আমরা যেমন যোগ্য শিক্ষক বলছি বলতে নিজেকে তো যোগ্য বলা যায় না। সিবিআই উদ্ধারকৃত যে হার্ড ডিস্ক সেখানে আমাদের নম্বরের ফলাফল দেখে তো আমাদের যোগ্য অযোগ্য একটা তালিকা করছে। যদিও আমাদের মূল সমস্যায় দাঁড়িয়ে আছে যে যোগ্যদের আলাদা কোনো তালিকা দেওয়া হচ্ছে না, বারবার অযোগ্যদের তালিকা দেওয়া হলেও পাশাপাশি যোগ্যদের কোনো তালিকা দেওয়া হচ্ছে না বলে আমরা এইভাবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও কেসটা হেরে যায় এবং আমাদের বিপক্ষেই যায়। সেক্ষেত্রে যারা গেছে দেখা করতে তার মধ্যে আমরা কেউ ছিলাম না। এখন বলতে পারেন যে একাংশ গিয়েছিল, অবশ্যই একাংশ গিয়েছিল। সেখানে সুমনবাবুর যাওয়ার কথা ছিল, এই যে সুমনবাবু উনি এখন অসুস্থ, একটু শুয়েই পড়েছেন। সুমনবাবু যাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি ওনার নাম নাকি বাদ দেওয়া হয়েছে। কে বাদ দিয়েছে সেটা ডিটেলস আমরা জানি। বাদ কেন দেওয়া হচ্ছে? আপনারা তো এখানে অনশন করছেন ঠিক একই দাবিতে, আপনাদেরও তো ওখানে উপস্থিতি কাম্য ছিল। একদমই ঠিক। প্রত্যেকেই আমরা যদি ধরে নিই যে একাংশ গিয়েছিল তারা যেমন যোগ্য, ঠিক আমরাও যদি যোগ্য হই তাহলে তো দুই দিক থেকেই তো যাওয়ার কথা। সেখানে কে নির্বাচন করলো 13 জনের সেই কমিটি, সেটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। মানে এই যে বিভাজনের কথাটা এর আগে আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর মুখেও ঠিক এই বিভাজনের কথাটা শোনা যাচ্ছিল। কোথাও আপনার বক্তব্য কিন্তু সেই বিভাজন শব্দটি কোথাও কিন্তু মানে লুকিয়ে রয়েছে। যদি বলা যায় তাহলে সত্যি তাই লুকিয়ে রয়েছে অবশ্য, নইলে এরকমটা কেন ঘটছে? আসলে যে কোনো কিছুই আন্দোলন বা যে কোনো কিছুই দাবি, একে নির্মূল করে দেওয়ার জন্য বিভাজন প্রয়োজন। সেই লক্ষ্যেই কিছু হয়তো সুযোগ সন্ধানী এক পক্ষ হয়ে হয়তো এই বিভাজন সৃষ্টি করতে সাহায্য করেছে বলেই এই বিভাজন। নইলে আমি তো মনে করি কেউই বিভাজিত নই আমরা, অন্তত আমরা যোগ্য। বিভাজন যদি হয় তাহলে সেটা দুটো হতে পারে, এক যোগ্য বিভাজন আর একটা পাশাপাশি অপরপক্ষে অযোগ্য। এবং আমাদের দাবি কিন্তু এই কয়েকজনকে নিয়ে নয়, আমাদের দাবি হলো 2016 সালে যতজন পরীক্ষার্থী ছিল 23 অথবা 22 অথবা 23 লক্ষ যে পরীক্ষার্থী, সকলেরই ওএমআরের মিরর কপি, মিরর ইমেজ যেটা, সেটা প্রকাশ পাক,
তাহলে হয়তো অনেকটাই ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেতে পারে বলে আমার ধারণা। আচ্ছা দাদা, আপনার এই মানে আমি যে পুরনো আগের প্রশ্ন ছিল সেই প্রশ্ন সূত্র ধরে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই। ইতিমধ্যে আমরা রাজনৈতিক মহলে বহু রাজনৈতিক বিশ্লেষকদের অনেক বক্তব্য, তারা বলছেন এই যে বিভাজনের কথাটা, তাদের বক্তব্য যে এই বিভাজনটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে আন্দোলনটাকে একদম গতি যাতে হারিয়ে ফেলে, তার জন্য সেই প্রচেষ্টা নিয়ে মানে শাসক দল ইচ্ছা করে এই বিভাজনটা করার চেষ্টা করছে আপনাদের মধ্যে। এটা কি সত্যি? আসলে বিভাজনের উদ্দেশ্য তো সেই রকমই হয়, কিন্তু কোন রাজনৈতিক দল কী করছে সেটা আমাদের জানা নেই। যদিও আসলে আমরা এখানে কোনো রাজনীতির ছত্রছায়ায় কেউ নেই, দয়া করে এখানে কোনো রাজনীতিক রঙও লাগাবেন না, এটা আশা রাখবো। আমি রাজনৈতিক না না বিশ্লেষকের কথা আই ওই আর কি, অনেকে এরকম একটা রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছেন, যেটার জন্য আর কি আমি বলে ফেললাম। হুম। আচ্ছা দাদা, আরেকটি বিষয় যে ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দফতরের সচিব, শিক্ষা দফতরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেটা আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা একদম ভলেন্টিয়ার সার্ভিস দিন, অর্থাৎ আদালত থেকে যেখানে সম্পূর্ণভাবে একটা প্যানেলকে বাতিল করে দেওয়া হচ্ছিল, তার পরেও শিক্ষকদের স্কুলে যে তাদের সার্ভিস দেওয়ার কথা বলা হচ্ছিল, যার জন্য ইতিমধ্যে তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে আইন অবমাননার। এটা নিয়ে না, ওটা আমার তো জানা নেই যে আইন অবমাননার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টের রায়দানের পরদিন, মানে সেই দিন যেহেতু আমি বিদ্যালয়ে ছিলাম এবং আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছিল, আমি ইতিমধ্যে ক্লাসে ঢুকে ছাত্রদের প্রশ্ন বিতরণ করে দিয়েছি। তারপরে হঠাৎ করে খবরটা পাই। আমি তো ওই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে আমি হঠাৎ করে বেরিয়ে যেতে পারি না, যে কারণে আমার ডিউটি, আমার কর্তব্য যতটুকু ছিল সেদিনের সমস্ত কর্তব্য সমাধান করে আমি বিদ্যালয় থেকে ফিরে এসে আমি আর কিন্তু কোনো দিন বিদ্যালয়ে যাইনি। কারণ আদালত অবমাননা করার সাহস আমাদের ভারতীয় নাগরিকদের কারণ নেই বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, এই যে মানে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানে যারা মাথায় রয়েছে তাদের এই নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু আমরা যা দেখলাম যে 7 তারিখে যে বৈঠক হয়েছিল সেখানে বহু চাকরিহারাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। অনেকেই ভাবছিলেন হয়তো স্কুলটা করলে চাকরিটা থেকে যাবে, তো তারাও তো হয়তো একজন দুজন করে কেউ না কেউ তো স্কুলে গেছেন, তারা যদি খাতায় নাম লিখে থাকেন, যদি তাদের দিকেও এই ধরনের নোটিশ আছে, কোথাও তো সরকারের তরফ থেকে তাদেরকেও তো বিপাকে ফেলা হচ্ছে না? আইনিভাবে তারাও তো একদিকে চাকরিহারা, অন্যদিকে আবার যদি নোটিশ আসে। হ্যাঁ, যদি কেউ করে থাকেন তাহলে তো এটা অবশ্যই ঠিক নয় বলে আমি মনে করছি। এখন বিষয়টা কিভাবে আমাদের নিয়োগকর্তা দেখবেন সেটা তো তাদের বিষয়। তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আদালত অবমাননা তো আমরা কেউ করতে পারি না। অ্যাজ এ মানে সংবিধান অনুযায়ী তো একটা নাগরিকের তাই কর্তব্য, এই জন্যে যাইনি আমি নিজে। আপনাদের এই আন্দোলন কতদিন আর চলবে? কারণ মানে আসলে আন্দোলন তো আমরা দীর্ঘদিন চালাবো এরকম কিছু নয়। আমরা চেয়েছি আমাদের কয়েকটা দাবি, যে কটা বললাম একটু আগেই, সেগুলো আমাদের যথাযথ উত্তর দিলে আমরা এখনই আন্দোলন নয় আর কি, অনশনটা প্রত্যাহার করে নেব। চাকরিহারাদের একাংশ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আপনাদের সেখানে আপনারা যুক্ত ছিলেন না। আপনাদের কি মানে আলাদা করে কি আপনারা ভাবছেন আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে বা প্রশাসনের সঙ্গে কথা বলার? হ্যাঁ, সে কথা বলতেই পারে যে দেখুন আমরা কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের চাকরিটা ফেরত পাওয়া। আমরা খুব সাধারণ একটা কৃষিজীবী পরিবার থেকে উঠে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো চাকরিটা ফেরত পাওয়া, সে যে কোনো প্রকারে। এখন যদি শিক্ষামন্ত্রী বলেন আমাদের সঙ্গে কথা বলবেন, একদম কোনো ব্যাপার নেই আমাদের। আমরাই কথা বলতে চেয়েছিলাম, উনি সেটা আমাদের পারমিশন দেননি বলেই হয়তো কথা বলতে পারেনি। তার জন্য ওই একাংশ হয়তো কোনোভাবে পারমিশন পেয়েছেন, তাই তারা গিয়েছে। এবং ওদের মধ্যে যে 13 জনের কমিটি, কী বেসিসে কমিটি করেছে সেটা কিন্তু আমাদের জানা নেই। এটাই মানে পরবর্তীতে যদি এই ধরনের কোনো বৈঠক হয় আপনারা একদম মানে সমর্মে সেখানে যুক্ত হতে চান? অবশ্যই। আমাদের দেখুন, আমরা একটা সাধারণ মানুষ, একজন শিক্ষক যদিও ছিলাম, এখন আদালতের রায়ে আমরা এখন শিক্ষক নই হয়তো, কিন্তু সত্তাটা তো আছে। এবার সেই জায়গা থেকে বলি যে আমাদের প্রশাসন, আমাদের উপর মহল যাকে বলি আর কি, যে কোনো হতো, সে মুখ্যমন্ত্রী হতে পারে, কমিশন চেয়ারম্যান হতে পারেন বা শিক্ষামন্ত্রী হতে পারেন, আমরা তো তাদের অধীনেই একজন কর্মচারী। তারা কথা বললে আমরা সেটা অবশ্যই শুনবো বা
তারা দেখা করতে চাইলে আমরা দেখা অবশ্যই করব সেখানে, সেটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।